সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হবেন এমনটাই দাবি তার। সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, আমরা সব একসাথে বসে আলাপ আলোচনা করে আমাদের নির্বাচনী কার্যক্রম কিভাবে পরিচালনা করব এবং বিজয়টা আমরা কিভাবে ছিনিয়ে আনবো ইনশাল্লাহ সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেই আমাদের সমস্ত কর্ম পরিকল্পনা নির্ধারণ করব এবং আমি যাতে সততার সাথে বিশ্বস্ততার সাথে আন্তরিকতার সাথে আমার উপর অর্পিত যে দায়িত্ব বা দীর্ঘদিন যে প্রত্যাশা সেটা পূরণ করে চট্টগ্রাম নগরীকে একটা বিশ্বমানের নগরীতে রূপান্তর করতে পারি। এদিকে সিটি নির্বাচনে চট্টগ্রামের দলীয় সমর্থন পাওয়ায় আজম নাসির উদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র ABM মহিউদ্দিন চৌধুরী। ভবিষ্যতে বন্দর নগরীর সন্ত্রাস নির্মূল এবং উন্নয়নে একসাথে কাজ করবেন বলেও জানান তিনি। দলের পক্ষ থেকে যদিও এটা দলের সরাসরি নির্বাচন নয়, নাসির তার নির্বাচন চালাবে। যারা ভোটার আছেন চট্টগ্রাম মহানগরীতে তাদের প্রতি আমার আবেদন থাকবে নির্বাচনে যে স্বাধীনের সপক্ষে সংগঠন যারা আছে তাদেরকে যেন মনোনীত করা হয়। দলের অবস্থান এখনো স্পষ্ট নয়, নেই নির্বাচনের ব্যাপারে দিক নির্দেশনাও। তারপরও বসে নেই বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা। নিজেদের মতো করে প্রস্তুত হচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে। করছেন গণসংযোগ, চলছে মতবিনিময়। তারা বলছেন এলাকায় এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং কর্মীদের চাঙ্গা রাখতেই নির্বাচনে যাচ্ছেন তারা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই মাঠে সক্রিয় রয়েছেন আওয়ামী লীগ সমর্থক সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তাদের তৎপরতায় নির্বাচনী হাওয়া লেগেছে নগর জুড়ে। তবে মেয়র পদ নিয়ে ধোঁয়াশা থাকলেও বসে নেই বিএনপি সমর্থক কাউন্সিলর প্রার্থীরা। এরই মধ্যে অনেকে নেমে পড়েছেন নির্বাচনী মাঠে। আমি তো দল নিয়ে বাসি আছি না, আমি এলাকার লোক নিয়ে বাসি আছি। আমাকে দলে না দিলেই আমি করব স্বতন্ত্র হিসাবে। আমি 2000 সালে একবার নির্বাচন করেছি, শুধু একজন বিএনপির লোক আমি করেছি, আগামীতে করব। এবং আমি করলে জনগণ যারা দল করে তাদের সেফটি একটা দরকার আছে, সেই জন্য আমি তাদের বাঁচানোর জন্য এই নির্বাচন অংশগ্রহণ করছি। এবারও অনেক ওয়ার্ডে প্রার্থী হতে বর্তমান কাউন্সিলররা ছাড়াও একাধিক নেতা মাঠে নেমেছেন। তবে এতে একক প্রার্থী দিতে অনানুষ্ঠানিকভাবে দলের ভেতরে কথা চলছে বলে জানিয়েছেন নেতারা। বলছেন মাঠ পর্যায়ে নিজেদের আধিপত্য ধরে রাখা এবং কর্মীদের মনোবল চাঙ্গা রাখতেই নির্বাচনে প্রার্থী হবেন তারা। লোকাল ইলেকশন এটাকে তো করতে হয়, কারণ এই লোকাল ইলেকশন ধরে রাখতে পারবেন না, এটা সব ঘরে ঘরে ব্যাপার। তো এই পাবলিকরে আপনার ভোটারদেরকে ধরে রাখতে পারবেন না, তারা যাবে ভোট সেন্টারে, আমি না দাঁড়াইলে আরেকজনের পক্ষে যাবে। এগুলা লোকাল ইলেকশনে পারা যায় না। তাদের মতো মাঠে নেমে পড়েছে 20 দলের অন্যতম শরিক জামায়াতও। এরই মধ্যে কাউন্সিলর পদের জন্য তাদের 2 নেতা মনোনয়নপত্র নিয়েছেন। গত নির্বাচনে সিটি কর্পোরেশনের 41 ওয়ার্ডের মধ্যে কাউন্সিলর নির্বাচিত হন বিএনপি জামাত সমর্থিত 19 জন। এমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। মে মাসে শুরু হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। জমি অধিগ্রহণের কাজও শেষ পর্যায়ে। প্রস্তুতি চলছে প্রকল্প এলাকা পরিষ্কার করে নির্মাণকারী প্রতিষ্ঠানকে জমি বুঝিয়ে দেওয়ার। প্রায় 9000 কোটি টাকার এই প্রকল্পের অর্থায়নেও কেটেছে শঙ্কা। এয়ারপোর্ট থেকে কুতুবখালী পর্যন্ত 20 কিলোমিটার দৈর্ঘ্যের এই উড়াল সড়ক হতে যাচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপির সবচেয়ে বড় প্রকল্প। প্রতিদিন অন্তত 65 থেকে 72 বার ট্রেন আসা যাওয়া করে কমলাপুর থেকে এয়ারপোর্ট স্টেশনে। এই রেল লাইনের গাবেই নির্মাণ করা হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সড়ক। এয়ারপোর্ট থেকে কুতুবখালী পর্যন্ত 20 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্প প্রায় বছর 5 পুরনো, কিন্তু সম্প্রতি এটি বাস্তবায়নে নড়েচড়ে বসেছে সরকার। সবশেষ অগ্রগতি হলো দরকারি 200 একর জমির প্রায় পুরোটাই করা হয়েছে দখলমুক্ত। মাসখানেক পর থেকেই যা 3 ধাপে বুঝিয়ে দেওয়া হবে নির্মাণকারী প্রতিষ্ঠান ইতাল থাই কোম্পানিকে।
বিনিয়োগকারীকে জমি হস্তান্তরের জন্য জমির ভিতরে যে অবকাঠামো আছে, ইউটিলিটিস আছে, অল এনকাম্বারেন্স ফ্রি করে ওদেরকে হস্তান্তর করবে। আশা করছি মে-জুন মাস থেকে প্রকৃত নির্মাণ কাজ শুরু হবে। সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপির সবচেয়ে বড় এই প্রকল্পে শেষ হয়েছে মাটি ভরাট। পরীক্ষামূলক পাইলিং এর জন্য আনা হয়েছে যন্ত্রপাতি। খরচ হতে যাওয়া প্রায় ৯,০০০ কোটি টাকার ৫,০০০ কোটি আসছে চীনের একটি ব্যাংক থেকে। এছাড়া বাংলাদেশের 4টি ব্যাংক এই প্রকল্পে ঋণ দিচ্ছে ১,০০০ কোটি টাকা। মোটা অর্থ সহায়তা আসছে সরকারের পিপিপি তহবিল থেকেও। এটাও আমরা প্রথম দিচ্ছি না, ১ বছর কাজ দেখাবে যে আমি এইটুকু করেছি, তখন তাকে বোধহয় 1/3 দেওয়া হবে। এগুলো পিপিপি প্রকল্প, সেগুলোতে ম্যাচিং যে ফান্ড সরকার যেটা দেওয়া সেটির জন্য যথেষ্ট বরাদ্দ রাখা হয়েছে। শর্ত অনুযায়ী শুরুর পর থেকে ৩.৫ বছরের মধ্যে শেষ করতে হবে প্রকল্পের কাজ। এতে ব্যর্থ হলে নির্মাণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতিদিন $১০,০০০ হারে জরিমানা আদায় করতে পারবে সরকার। আর সরকারের গাফিলতির কারণে কাজে বিলম্ব হলে একই হারে গুনতে হবে উল্টো জরিমানা। প্রকল্প শেষ হলে প্রতিদিন প্রায় ৮০,০০০ যানবাহন চলাচল করতে পারবে এই উড়াল সড়কে। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বিশ্বের অন্য দেশের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করার মতো মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, নতুন প্রজন্মকে গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম প্রধান কাজ। উপজেলা ও জেলা পর্যায় থেকে বিজয়ী ৯৬ জন প্রতিযোগী এই পর্বে অংশ নিয়েছে। ৩টি গ্রুপে মোট ১২ জন নির্বাচিত হবে জাতীয় সেরা মেধাবী হিসেবে। নতুন প্রজন্মের মধ্যে এই উৎসাহ অনুপ্রেরণা সৃষ্টির জন্য আমরা চাই সবার মেধার বিকাশ করুক। তাই আমরা আমাদের শিক্ষার মাধ্যমে সেগুলোকে গড়ে তোলবার চেষ্টা করছি। আমি এই কথাগুলো বললাম এর অর্থ এই নয় যে আমাদের কাজ শেষ হয়েছে, আমরা সামান্য অর্জন করেছি মাত্র। আমাদের এখনো অনেক সীমাবদ্ধতা রয়েছে, অনেক ত্রুটি ভুল হয়তো রয়েছে। আমরা সকলের সমর্থন, সাহায্য, সহযোগিতা নিয়ে এগোচ্ছি। সারা দেশবাসী আমাদের পক্ষে। আমার সুযোগ, আমার পছন্দ, উপভোগে চাই সমান অধিকার, এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী দেশে প্রতি বছর ৫,০০০ ডাউন শিশুর জন্ম হয়। বিশেষজ্ঞরা বলছেন, মায়ের গর্ভেই শিশুর ডিএনএ পরীক্ষা করে ডাউন শিশুর জন্ম প্রতিরোধ করা সম্ভব। আরো জানাচ্ছেন জিনিয়া কবির সূচনা, ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান। লেখাপড়া, নাচ, গান সবকিছু নিয়ে একটু একটু করে বড় হচ্ছে অদ্রিতা। কিন্তু সেই বড় হওয়াটা যেন ঠিক চোখে পড়ছে না, কারণ ওর বেড়ে ওঠা আর 5টি শিশুর মতো নয়। চিকিৎসা বিজ্ঞান অদ্রিতার এই সমস্যাকে বলে ডাউন সিনড্রোম, অর্থাৎ কাঙ্ক্ষিত মাত্রায় বেড়ে না ওঠা। তাই অদ্রিতাকে নিয়ে তার বাবা মায়ের মনেও কষ্ট। তবে আগে থেকে সচেতন হলে হয়তো এই কষ্ট তাদের পেতে হতো না, এমনটাই মনে করেন এই দম্পতি। অনেক সময় অনেকে বলে ফেলে ওকে পাগল নাকি, তখন হয়তো বলি যে আপনার কি মনে হয়, দেখে ওকে দেখে মনে হয় যে ও পাগল। ওর মা ধমক টমক দিলে তখন বলি আর কি ও তো স্বাভাবিক বাচ্চা, এভাবে বলি আর কি যে ও তো ৮-১০টা বাচ্চার মতো বাচ্চা না, তুমি এরকম করিও না। নারী যত বেশি বয়সে মা হবেন তার সন্তানেরও ডাউন সিনড্রোম নিয়ে জন্মের আশঙ্কা তত বেশি। 25 বছর বয়সী প্রতি 1200 জন গর্ভবতী মায়ের মধ্যে একজন, 30 বছর বয়সী প্রতি 900 জনের মধ্যে একজন, আর 40 বছর বয়সী প্রতি 100 জন মায়ের মধ্যে একজনের ডাউন শিশু হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বাবা মায়ের কাছ থেকে যে ক্রোমোজোম পেয়ে মানব শিশু তৈরি হয়, সেই স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটলেই জন্ম হতে পারে ডাউন শিশুর। মানুষের যখন জন্মগ্রহণ হয়, বাবা মায়ের ভিতরে যে বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, অর্থাৎ ক্রসিং ওভার বলি আমরা। তো এই ক্রসিং ওভারের সময় তারা যখন সেগ্রিগেট করে, এই সেগ্রিগেশনটা প্রপারলি হয় না কোনো কোনো ক্ষেত্রে, তখন এই সমস্যাটা হয়। স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ, এটা কারোর দোষে না, বাবা দোষে না বা মায়ের দোষে না।
চিকিৎসকরা বলছেন অসচেতনতার কারণেই দেশে ডাউন শিশু সংখ্যা বাড়ছে। তবে আসার কথা, গর্ভবতী নারীর শরীর পরীক্ষা করে এখন দেশেই ডাউন শিশু শনাক্ত করা সম্ভব। আমরা ডাউন শিশু প্রতিরোধের দিকেই বেশি সচেতনতা তৈরি করতে চাই এবং গর্ভাবস্থায় রোগ নির্ণয় করা যায় এবং রোগ নির্ণয়ে রিপোর্ট অনুযায়ী বাবা মা সিদ্ধান্ত নিতে পারে। ডাউন শিশুরা সাধারণত প্রতিবন্ধী শিশু হিসেবে বেঁচে থাকে। তারা অন্য শিশুদের তুলনায় শারীরিক ও মানসিকভাবে দেরিতে বেড়ে ওঠে। প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে দেশে নানা প্রতিষ্ঠান কাজ করলেও ডাউন শিশুদের জন্য এখনো আলাদা কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।